বর্তমান সরকার পাকিস্তানের সাথে বাণিজ্যিক সম্পর্কের উন্নতি করতে পাকিস্তানের পণ্যগুলিকে লাল লেন থেকে সরিয়ে নেয়। এরপর হঠাৎ 1971 সালের পর এই প্রথম পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে। এরপর শুরু হয় নানা ধরনের আলোচনা এবং সমালোচনা, এবং মানুষের মনে কিছু প্রশ্ন উঠতে শুরু করে। কেন পাকিস্তানের পণ্যগুলিকে লাল লেন থেকে সরিয়ে নেওয়া হলো? কেন লাল লেন থেকে সরিয়ে নেবার সাথে সাথে পাকিস্তান থেকে সরাসরি 1971 সালের পর পণ্য নিয়ে কোনো জাহাজ বাংলাদেশে ঢুকলো? এবং সব থেকে বড় প্রশ্ন হলো, পাকিস্তান থেকে যে জাহাজ বাংলাদেশে ঢুকেছে তাতে আসলে কি আনা হয়েছে? আজকের ভিডিওতে আমরা এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজব। তো চলো শুরু করা যাক। পাকিস্তানের পণ্যগুলিকে কেন লাল লেন থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেটা জানতে হলে আগে আমাদের বুঝতে হবে এই লাল লেনটা কি। কাস্টমসের একটি রিস্ক ম্যানেজমেন্ট সিস্টেমের অংশ হিসেবে বিভিন্ন পণ্যকে নির্দিষ্ট ঝুঁকির স্তরের ভিত্তিতে সবুজ লেন, হলুদ লেন এবং লাল লেন এই তিনটি ভাগে শ্রেণীবদ্ধ করা হয় এবং সেই অনুযায়ী পরীক্ষা বা ক্লিয়ারেন্সের ব্যবস্থা নেওয়া হয়। এ ব্যবস্থার লক্ষ্য হলো শুল্ক প্রশাসন ব্যবস্থা সহজ করা, ঝুঁকিপূর্ণ পণ্য শনাক্ত করা এবং পণ্য ছাড় প্রক্রিয়াকে আরও দ্রুত করা। সবুজ লেন: যদি আমদানিকারক বা রপ্তানিকারক অতীতে নিয়মিত শুল্ক প্রদান করে থাকে, ঘোষণাপত্রের সাথে মিল রেখে সঠিক পণ্য আমদানি বা রপ্তানির ইতিহাস থাকে এবং নিয়মিত আমদানিকৃত বা রপ্তানিকৃত পণ্য মানসম্মত হলে ওই সকল পণ্যকে সবুজ লেনের অন্তর্ভুক্ত করা হয় এবং এই লেনের ক্ষেত্রে পণ্য ফিজিক্যাল যাচাই বা ডকুমেন্টের যাচাইয়ের প্রয়োজন হয় না। হলুদ লেন: এই লেনে পণ্যগুলিকে সাধারণত ডকুমেন্ট যাচাই করা হয়, তবে সন্দেহ হলে ফিজিক্যাল পরীক্ষাও করা হয়। এটি মাঝারি ঝুঁকির পণ্য বা যেসব পণ্যের তথ্য যাচাইয়ের প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। লাল লেন: ঝুঁকিপূর্ণ পণ্য বা যেসব পণ্যের সন্দেহ রয়েছে সেগুলোকে এই লাল লেনের অন্তর্ভুক্ত করা হয়। এই সকল পণ্যগুলিকে বিস্তৃত ফিজিক্যাল পরীক্ষা এবং ডকুমেন্টারি যাচাই করা হয়। পাকিস্তানকে এই লাল লেনের অন্তর্ভুক্ত করা হয় 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর। তবে পাকিস্তানকে এই লাল লেন থেকে সরিয়ে কোন লেনের অন্তর্ভুক্ত করা হয়েছে তা প্রকাশ করা না হলেও এ ব্যাপারে এনবিআর এর দ্বিতীয় সচিব মোহাম্মদ আব্দুল কাইয়াম স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, পাকিস্তান থেকে আসা সব ধরনের পণ্য এখন থেকে এসআইকুরা ওয়ার্ল্ড পদ্ধতির রেড লেন থেকে মুক্ত থাকবে। আগে শুধুমাত্র পাকিস্তানের পণ্য রেড লেনে ছিল। জাতীয় সিলেক্টিভিটি ক্রাইটেরিয়া পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় এই অবমুক্তকরণ করা হয়েছে। আদেশে আরও বলা হয়, নিষিদ্ধ পণ্যের কঠোরতা বজায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানি ও খালাস সহজ করার উদ্যোগ নিয়েছে এনবিআর। এতে আরও উল্লেখ করা হয়েছে, পাকিস্তান থেকে আমদানির ক্ষেত্রে সময়ে সময়ে ঝুঁকি বিবেচনা করে পণ্যভিত্তিক রিস্ক ম্যানেজমেন্ট চালু রাখার বিষয়ে কাস্টমস হাউসগুলো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে জাহাজ পরিষেবা চালু করা হয়েছে এ সম্পর্কে জানতে হলে আমাদেরকে আগে বুঝতে হবে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক কেমন ছিল। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী পাকিস্তানের সঙ্গে সবচেয়ে বেশি বাণিজ্য ছিল 2021-22 অর্থ বছরে, যে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানির ব্যয় ছিল $80 কোটি। এই আমদানির পরিমাণ 2023-24 অর্থ বছরে কমে দাঁড়ায় $74 কোটি 45 লাখ। এর মধ্যে রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল সুতা, কাপড়, প্রস্তুত চামড়া ছিল 79% বা $59 কোটি। এছাড়া সিমেন্ট শিল্পের কাঁচামাল, ক্লিংকার, ফল, শুটকি ও মেয়েদের থ্রি পিসও আমদানি করা হয়েছিল। আবার 2023-24 অর্থ বছরে পাকিস্তানের রপ্তানি হয় $6 কোটি 24 লাখ পণ্য। রপ্তানির তালিকায় রয়েছে কাঁচা পাট, ওষুধ, হাইড্রোজেন পারঅক্সাইড, চা ও তৈরি পোশাক। এই হিসাবে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য রয়েছে তাতে সরাসরি কন্টেইনার জাহাজ সেবা চালুর মতো পরিস্থিতি তৈরি হয়নি। তাহলে কেন পাকিস্তান থেকে সরাসরি জাহাজ সেবা চালু করা হলো? আসলে পাকিস্তান থেকে যে জাহাজটি বাংলাদেশে এসেছে সেটি সরাসরি পাকিস্তান থেকে আসেনি। এটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে পণ্য নিয়ে তারপর করাচি বন্দর হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে। আর দুবাই ভিত্তিক কন্টেইনার জাহাজ পরিচালনাকারী সংস্থার যে জাহাজটি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসেছে এই জাহাজটি আরও কয়েকটি দেশের বন্দরকে যুক্ত করবে। তাদের এই সেবায় যুক্ত জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত হয়ে পাকিস্তানের করাচি বন্দরে আসবে। এরপর ভারতের মুদ্রা, ইন্দোনেশিয়ার বেলাওয়ান ও মালয়েশিয়ার পোর্ট কেলাং হয়ে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসবে। পাকিস্তান থেকে কি কি পণ্য আসলো? চট্টগ্রাম বন্দর ছেড়ে যাওয়ার আগে জাহাজটি থেকে 370 একক কন্টেইনার নামানো হয়, যার মধ্যে পাকিস্তান থেকে আনা হয়েছে 297 একক কন্টেইনার এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়েছে 73 একক কন্টেইনার। পাকিস্তান থেকে আমদানি করা 297টি কন্টেইনারের মধ্যে 115টি কন্টেইনারে রয়েছে সোডিয়াম কার্বনেট বা সোডা অ্যাশ, 46টি কন্টেইনারে রয়েছে ডলোমাইট, 35টি কন্টেইনারে রয়েছে চুনাপাথর, 6টি কন্টেইনারে রয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট, 10টি কন্টেইনারে রয়েছে
কাঁচ শিল্পের কাঁচামাল ভাঙা কাঁচ। 28টি কন্টেইনারে রয়েছে রপ্তানিমুখী পোশাক শিল্পের কাঁচামাল, কাপড়, রং ইত্যাদি এবং একটি কন্টেইনারে রয়েছে গাড়ি যন্ত্রাংশ। এসব পণ্য আমদানি করেছে আকিজ গ্লাস কারখানা, নাসির ফ্লোট গ্লাস, প্যাসিফিক জিন্স, এক্স সিরামিক, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়াও 42টি কন্টেইনারে রয়েছে 611 টন পেঁয়াজ এবং 14টি কন্টেইনারে রয়েছে 203 টন আলু। পেঁয়াজ এবং আলু আমদানি করেছে ঢাকা হাফিজ কর্পোরেশন, এমআর ট্রেডিংস ও চট্টগ্রামের আল্লাহর রহমত স্টোর। এবং ওই জাহাজে সংযুক্ত আরব আমিরাত থেকে আনা কন্টেইনারে রয়েছে খেজুর, জিপসাম, পুরনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন ইত্যাদি পণ্য। শুধু একটি কন্টেইনারে এসেছে হুইস্কি, ভদকা ও ওয়াইন। আরব আমিরাতের টরুবেল মার্কেটিং অ্যান্ড ট্রেডিং কোম্পানি থেকে এই পণ্য এনেছে ঢাকার ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস সাবির ট্রেডিং। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি প্রচার করা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনেছে, কিন্তু আপনাদের এতটুকু বোঝা উচিত বাংলাদেশ পাকিস্তানের সাথে ডলারের ব্যবহার করে আমদানি এবং রপ্তানি করে থাকে। যদি বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনে থাকতো তাহলে তার পেমেন্ট অবশ্যই ডলারে করতে হতো এবং এক্ষেত্রে আমেরিকা অবশ্যই জানতো যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনেছে এবং এ বিষয়ে তারা সরাসরি তাদের মতামত প্রকাশ করত। যেহেতু আমেরিকার পক্ষ থেকে কোনো প্রকার সংবাদ প্রচার করা হয়নি যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে অস্ত্র কিনেছে, সেহেতু এই খবরটি মিথ্যা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই না। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।